লাইভে দিয়েছি পেজের মধ্যে, একটু মিনিমাইজ করে সবাই একটু মেনশন রিয়েক্ট করে আসেন। যেহেতু সাজেশন দিব, অন্তত সবাইকে মেনশন করে দেন যাতে সবাই পেয়ে যায়। আচ্ছা, বুঝেছেন কি বললাম? জি ভাইয়া। একটু সবাই মিনিমাইজ করে লাইভে আসেন পেজের মধ্যে। আর সব সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা একটু আমাকে জানান। সবাই একটু জয়েন হয়ে নিক। আমরা তখন হচ্ছে শুরুতে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ব্রিফ, গুরুত্বপূর্ণ ব্রিফগুলো কয়েকটা লাগাই দিই। তারপর হচ্ছে পিবি শেরের যে দুইটা কবিতা আছে, খুবই সংক্ষেপে, যতটুকু মনে না রাখলেই নয়, এই গল্পটা হচ্ছে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে? জি ভাইয়া। ক্লাস শুরু হয়েছে? জি। ভাই আপনি কি কিছু বলতেছেন? কিছু শোনা যাচ্ছে না। সবাই একটু সেট সাজেশন বের করেন। সেট সাজেশনটা একটু বের করে নেন। দুইশো 43 পৃষ্ঠা। বের করছেন? বের করছি ভাইয়া। হ্যাঁ। জি ভাইয়া।
ওকে, দেখেন আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড যেটা, এখান থেকে মূলত হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো আপনারা পড়বেন, এক নাম্বারটা অবশ্যই জানা থাকতে হবে, ডিউরেশনটা কত থেকে কত সাল। দুই নাম্বারটা দুইয়ের পরে এই ভাই প্রথম পেজে নাই, দ্বিতীয় পেজে আসেন। 10, 11। ভাই 1, 2 এর পর 10, 11। জি। 15, 16। আচ্ছা 16 নাম্বার হয়েছে, 15 শুধু। এরপরে 17, 18, 19। আবার একটু বল। একবারে শুনে নিয়েন। 15, 16, 17, 18, 19, 20, 21। এগুলো সবগুলো, এগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, এগুলো আমাদের সবগুলোই পড়তে হবে, ঠিক আছে? এর পাশাপাশি আরেকটা প্রশ্ন দেখে নেন, এই ধরনের প্রশ্নগুলো একটু আসতে পারে। গিভ দ্য নেমস অফ টু অ্যাংলো-স্যাক্সন পোয়েমস। গিভ দ্য নেম অফ টু অ্যাংলো-স্যাক্সন, বা চারটা কবিতার কথা লিখতে পারে, টু বা টু আর ফোর পোয়েমস অর ট্র্যাজেডিস, এরকম জানতে আসতে পারে ব্রিফের মধ্যে। যে দুইটা কবিতার নাম লিখেন বা চারটা কবিতার নাম লিখেন, তারপর হচ্ছে দুইটা ট্র্যাজেডি কি কি, বুঝেছেন? ঠিক আছে। জি জি ভাইয়া। এরপর এজ অফ চসার। এজ অফ চসারের এখান থেকে আপনাদের পড়তে হবে দুই নাম্বারটা, লুইস চসার। তারপরে পড়বেন হচ্ছে 4 নাম্বার, এরপরে পড়েন 7 নাম্বার, 11, 13, ভাইয়া 2 এর পরে কত? 4, 7, 11, 13। 11, 13, 17, 18, উপরে হচ্ছে 16 নাম্বার, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। লাগাইছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, নেক্সট হচ্ছে রিফরমেশন এস। ছয় নাম্বার, হোয়াই ইজ দ্য টিন্ডালে ফেমাস ফর, এটা আসতে পারে। অথবা হচ্ছে সর্বপ্রথম বাইবেলের ট্রান্সলেশন কে করেছিল, কত সালে করেছিল,
যে কোনো ভাবে আসলে আসতে পারে, এই জন্য 6 নাম্বারটা পড়লে হয়ে যাবে। ছয়ের আগে হচ্ছে 1 নাম্বারটা পড়েন। 1 6 9, 1 6 9, 10 11 12 13 হয়েছে। জি ভাইয়া। এবার আসেন রেনেসা, এলিজাবেথান, জ্যাকোবিয়ান এন্ড পিউরিটানিস। 3 নাম্বার, হোয়াট ইজ রেনেসা? 5 নাম্বার, নেম সাম কমেডিজ বাই শেক্সপিয়ার। বা 4টা আসতে পারে, 4 গ্রেট কমেডিস। 10 নাম্বার, 12 নাম্বার, 14, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 37, 38, 39, 40। আচ্ছা 40 লাগবে না, 39। এটা জানা প্রশ্ন, কিছুগুলো প্রশ্ন আছে সংখ্যায় বেশি মনে হইতে পারে, যে একই প্রশ্ন বারবার দেওয়ার কারণে একটা দুটো একবার দুইবার পড়লে এগুলো হয়ে যাবে। 41, 42, 43, 44, 45, 46। এই যে যেমন 47 আগেও দিছি, 47 জায়গা নেন, 48 জায়গা নেন, 49, 50, 51, 52, 53। এই পেজের সবগুলোই, কারণ বিগত সালে আসছে এগুলা। 54, 55, 56, 57 যেগুলা প্রিভিয়াস ইয়ারে আসছে, এগুলো তো পড়তে হবে, এগুলোর বাইরে এগুলো ছাড়ে দেওয়ার কিছু নাই। ক্লিয়ার? ভাইয়া যেগুলো দাগাই দিচ্ছেন এগুলোর বাইরে কিন্তু একটাও ব্রিফ পড়বো না, কোনো সমস্যা হবে? হইলেও হতে পারে, আপনার বিশ্বাস না থাকলে পড়বেন না। যদি বিশ্বাস থাকে তাহলে পড়বেন, না থাকলে পড়বেন না। আমি তো কাউকে জোর করে কিছু বলতেছি না। আর আমি তো আমার অভিজ্ঞতা থেকে দাগাই দিচ্ছি, এগুলোই যে আসবে তা তো না, তাই না? কারণ প্রশ্ন তো আমি তৈরি করব না। এতটুকু বলতে পারি, এগুলোর মধ্যে থেকে পড়লে প্রিভিয়াস ইয়ার আপনার সম্পূর্ণ কমপ্লিট থাকলে, বেসিক ক্লাসগুলো ভালো মতো করলে আপনারা অবশ্যই পারবেন। পড়াশোনা তো আর একদিনে হয় না, পড়াশোনা তো একদিনে হয় না, তাই না? পড়াশোনা করতেছে আমাদের এখানে যারা করতেছেন, সেই মান্থলি বেসে ক্লাস করছেন, প্রিপারেশন বেসে ক্লাস করছেন, এতদিনের একটা পড়াশোনা আছে। কারণ ক্লাসগুলোতে প্রত্যেকটাতে যে পয়েন্টগুলো ধরে ধরে পড়ানো হয় আলাদা করে, যেমন লিটারেচার ক্লাসগুলোতে যে কত তথ্য দেওয়া হয়েছে দেখছেন? তথ্যের অভাব আছে? একটা প্রশ্ন করে উত্তর দেন দেখি। রিচার্ড ক্রোমওয়েল কত সালে ক্ষমতায় আসেন বলেন? 1553 সালে। শেষ একজন, 1653 সালে। একজন শেষ। আর বলেন।
1653 থেকে 1658, এটা ভুল করে 1500 বলে ফেলছি ভাইয়া। ভুল হয় নাই। রিচার্ড ক্রমওয়েল কত সালে ক্ষমতায় আসে? আচ্ছা, এটা না পারলে এটা বলেন। 1658 সালে। অলিভার ক্রমওয়েল কত সালে মৃত্যুবরণ করে? 1658 সালে অলিভার ক্রমওয়েল মৃত্যুবরণ করেন, তারপরে তার ছেলে আর কি ক্ষমতায় আসে 1658 সালে। 1658 সালে। তাহলে এই যে ছোট্ট একটা বিষয় পরীক্ষায় আসলে লিখতে পারবেন না, ভুলে গেছেন। তো এগুলো কিন্তু দাগায় দেওয়ার ব্যাপার না, এগুলো ক্লাসের মধ্যে আলোচনা হয়। এখন যদি বলে যে উইলিয়াম শেক্সপিয়রের ট্র্যাজেডি, 4টা ট্র্যাজেডির নাম বলেন, তো এগুলো তো আলোচনা হয় ক্লাসে। উইলিয়াম শেক্সপিয়র কি কি লিখেছে না লিখেছে আলোচনা হয় নাই? আলাদা করে তো আর দাগায় দিতে হয় না এগুলো, হ্যাঁ নাই? তারপর ভাই কয়েকদিন আগে এগুলো সব নিয়ে আবার রিভিশন করছি, মানে আলোচনা করছি এগুলোই আবার। যেমন এই যে কুইন এলিজাবেথ। ম্যাকবেথ, তারপর মানে ওথেলো, রোমিও এন্ড জুলিয়েট। হ্যাঁ, একটা এজ ইউ লাইক ইট বলে দেন, হয়ে গেল। হ্যাঁ, আর একটা এজ ইউ লাইক ইট বলে দেন, শেষ। এজ ইউ লাইক ইট তো কমেডি, রোমান্টিক কমেডি ভাইয়া। ও, ট্র্যাজেডির আপনি উত্তর দিলেন না? ট্র্যাজেডির কথা বললেন। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। যেমন আরেকটা যদি প্রশ্ন করি যে কুইন এলিজাবেথ, কুইন এলিজাবেথের আগে ইংল্যান্ডের ক্ষমতায় কে ছিল? বেসিক প্রশ্ন। কে ছিল? কি নাম বললেন? গেলিভার? ভাইয়া কুইন মেরি না। একজন বললেন কুইন মেরি, একজন কি যেন এনি কি যেন বললেন। এলিজাবেথের মায়ের কথা বলছি। এনি মেরি বলছে। এনি মেরি বলছে। কে ক্ষমতা ছিল? মেরি তো পড়ছিলাম ভাইয়া। হ্যাঁ, সেটাই তো হয়, এত কনফিউশনের কি আছে? আচ্ছা, কোন জায়গা পর্যন্ত দাগাই দিয়েছিলাম? রেস্টোরেশন থেকে শুরু করবেন। রেস্টোরেশন থেকে শুরু করবো, কয় কি নি? রেনেসা শেষ করে দিছি। হ্যাঁ ভাইয়া, রেনেসা শেষ। আচ্ছা, রেস্টোরেশনের এখানে 1 নাম্বার। চার, 5, 6, এরপরে 16, 18, 19, 20, 21, 22, 23। পাইছেন? জি ভাইয়া। নিউ ক্লাসিক্যালের 1 নাম্বার, হোয়াট ডু ইউ নো বাই নিউ ক্লাসিসিজম? বারো নাম্বার, 17, 13 ভাইয়া। সেকেন্ড ইয়ার তো 13 নাম্বার না পড়লেও চলে।
যারা থার্ড ইয়ারের আছেন তাদের জন্য রবিনসন ক্রুসোর, স্যার রোজার্ডি কাভারলি, তারপর এখানে হচ্ছে অ্যাবসোলম ইকিটোফেল, র্যাপ অফ দ্য লক, এগুলো আসলেই লিখতে পারবেন, কিন্তু আসার সম্ভাবনা কম। 17-র পরে হচ্ছে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। যেমন এই যে অল ফর লাভ, এই অল ফর লাভ নিয়ে মনে হয় এই রেস্টোরেশন পিরিয়ডে একটা প্রশ্ন আছে, দেখেন 13 নাম্বার, 255 পৃষ্ঠায় 13 নাম্বার প্রশ্নটা দেখেন। হয়েছেন? হ্যাঁ ভাইয়া। তো এই যে অল ফর লাভ যখন আপনি পড়বেন তখন একটু জেনে নেবেন যে অল ফর লাভের সাবটাইটেলটা কি। দ্য ওয়ার্ল্ড ওয়ার লস্ট যদি এখন চলেও আসে, বলা তো যায় না, আসার সম্ভাবনা নাই, কিন্তু যদি দিয়ে দেয় তখন যেন লিখে আসতে পারেন, জানা থাকে। এবার আসেন হচ্ছে রোমান্টিক এস। 1 নাম্বার অবশ্যই জানতে হবে হোয়াট ইজ রোমান্টিসিজম, 2 নাম্বার হোয়াট ইজ ব্যালাড, 3 নাম্বার হোয়াট ইজ লিরিক্যাল ব্যালাডস, 6 নাম্বার নয়, আর 8 নাম্বারটা যদি আসে লিখতে পারবেন না? পারো ভাইয়া। হু অ্যাকম্পানিড ওয়ার্ডসওয়ার্থ ইন হিজ ভিজিট টু টিনটন অ্যাবে, এই জন্য আমি দাগায় দেই নাই, কে তার সঙ্গ দিয়েছিল, এটা যদি লিখতে না পারেন তাহলে পড়াশোনা করার দরকার নেই। মরে যাওয়া দরকার ভাই, হ্যাঁ অনেকবার বলিছেন, অনেকবার। তারপর হচ্ছে হোয়াট ইজ অ্যাডোনিস, অ্যাডোনিসটা কি? এটা একটা ইলিজি, এটা একটা কবিতা, কার লেখা? শেলির লেখা। এটা কাকে নিয়ে লিখেছে? জন কিটসকে নিয়ে লিখেছে। এই কথাগুলো হাজারবার পড়া হয়েছে। তারপর হচ্ছে 11 নম্বর, 13 নম্বর, 14, 19, 21, 22, 23, 24, 25, 26, 27, এগুলো সব জানা জিনিস কবিতা থেকে। ভাই 14 কি আঁকাই দিছেন? হ্যাঁ। তারপরে হচ্ছে 30, 31, 32, 33, 34, আচ্ছা 34 লাগবে না, 33, 35, 37, 38, 39, 40। আচ্ছা 260 পৃষ্ঠায় 13 নম্বরটা দেখেন। কি আছে? লেক ডিস্ট্রিক্ট পোয়েট। লেক ডিস্ট্রিক্ট পোয়েট। আর 263 পৃষ্ঠায় 36 নম্বরটা দেখেন। হ্যাঁ অলরেডি পরীক্ষা এসেছে, এই জন্য এটা পড়া লাগবে না, তাহলে এখানকার 13 নম্বরটা কেটে দেন, ঠিক আছে? এবার আসেন ভিক্টোরিয়ান এজ। 2 নাম্বারটা, হু ওয়াজ দ্য মেজর পোয়েটস অফ ভিক্টোরিয়ান এজ। 4 নাম্বার, হোয়াট ইজ দ্য অক্সফোর্ড মুভমেন্ট, বা এটা লিডার কে? 5 নাম্বারটা দেখেন, 4, 5 একসাথে পড়ে নেবেন। 6, 9, লাগাই নিছেন 9 পর্যন্ত? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। যেমন ভাইয়া এখানে যদি হচ্ছে ভিক্টোরিয়ান এজের টাইম ডিউরেশনটা আসে, তাহলে আমরা কি এখানে সেট সাজেশনটা লিখবো, না আমরা যেটা বলছি যে 1832 থেকে 1901 ওইটা লিখবো? এখানে কি আছে?
এখানে যে ভিক্টোরিয়ান এজ ফলস ইন বিটুইন জি ভাইয়া। 1830 টু 1880। 1832 থেকে 1901 এটা। আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা প্রশ্ন আছে, এগুলো আপনাদের পড়তে হবে না এখন। যেমন 7 নম্বরটা দেখেন, লাগাইতে হবে না। হোয়াট ইজ লক্সলি হল? এই লক্সলি হল একটা থার্ড ইয়ারের কবিতা। তারপর 8 নম্বরটা দেখেন, হু রোড প্রাইড এন্ড প্রেজুডিস? এটা হচ্ছে ফোর্থ ইয়ারের একটা নোবেল। তো এই বিষয়গুলো যদি আপনারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা ভালো করে পড়তেন বা পড়েন, এখনো সময় আছে বা পরীক্ষার পরে একটা সুযোগ পাবেন পড়ার, তাহলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার খুব ইজি হয়ে যাবে। কারণ সবসময় বলা হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হচ্ছে আপনার বেসিক তৈরির একটা কারখানা হবেন, আপনি বেসিকে ভরপুর থাকবেন, সেই বেসিকগুলো থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে কাজে লাগবে। যেমন এই যে কমনওয়েলথ পিরিয়ডে যে ঘটনাটা পড়েছেন, মনে আছে ঘটনাটা? কিভাবে চার্লস দ্য ফার্স্টকে ফাঁসি দেওয়া হইলো, কিভাবে কমনওয়েলথ প্রতিষ্ঠা করা হইলো, কিভাবে অলিভার ক্রমওয়েল শাসন কার্য চালনা করেছিল, এরপর 1658 সালে সে কিভাবে মারা গেল, তারপর রিচার্ড ক্রমওয়েল কেন ক্ষমতায় আসলো, তার 2 বছর পর ইংল্যান্ডের জনগণ কেন মনে হইলো যে আমাদের মনার্কি সিস্টেম ভালো ছিল কমনওয়েলথের পরিবর্তে, আবার চার্লস দ্য সেকেন্ডকে ফিরিয়ে নিয়ে আসলো ফ্রান্স থেকে, এনে হচ্ছে তাকে আবার ক্ষমতায় বসাইলো। এই পুরো ঘটনাটা নিয়ে থার্ড ইয়ারে একটা কবিতা পাবেন, যে কবিতাটার নাম হচ্ছে অ্যাবসালম এন্ড একিটোফেল। তো এই ঘটনাগুলো যদি এখন পড়ে ভুলে যান, তাহলে থার্ড ইয়ারে গিয়ে কান্না করবেন। আবার ফোর্থ ইয়ারটা তো আছেই, কারণ আপনারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কোর্সগুলোর নামগুলোই খেয়াল করবেন, ইন্ট্রোডাকশন, অর্থাৎ এখনো পরিচিতি করায় দিচ্ছে, গভীরে নিয়ে যাওয়া হয় নাই, গভীরে নিয়ে যাবে থার্ড ইয়ারে। তো এই জন্য বলা হয় থার্ড ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টের পড়াশোনাটা শুরুই হয় থার্ড ইয়ার থেকে। বুঝেছেন? पिक्चर अभी भी बाकी है। শুরুই হয়নি এখনো, শুরু না হতেই অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই জন্য ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আলসেমি করছেন, ফাঁকিবাজি করছেন, তারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আফসোস করবেন। আর থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এমন জিনিস, যাদের বেসিক ভালো নাই তারা ফোর্থ ইয়ার পর্যন্ত যেতেই পারবেন না, তার আগে ঝরে পড়বেন। এই জন্য যদি পড়াশোনাটা কমপ্লিট করতে চান, তাহলে বেসিকগুলো মাথায় রাখবেন, ভুলে যাওয়া যাবে না। আচ্ছা, এবার 9 নম্বরের পরে হচ্ছে দাগাবেন হচ্ছে 14, 15, 16, 18, 19, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। হয়েছে? हाँ भैया। এবার আসেন মডার্নিস। 1 নম্বর, 2 নম্বর, 4, 5, 6, 7, 8, 9, এই 3টা প্রশ্ন জানা প্রশ্ন। মর্গান কে, টি.এস. ইলিয়টের ইম্পর্টেন্ট পোয়েম 8 নম্বরটা হয়তো জানা নাই, কিন্তু 7 আর 9 জানার প্রশ্ন এগুলো। 2জন আইরিশ পোয়েটের মধ্যে একজন আইরিশ পোয়েট ডাব্লিউ.বি. ইয়েটস, এইটুকু জানা যায়, আরেকজনের নাম মুখস্থ করে নিলেন, তাই না? এদিকে হচ্ছে 13 নাম্বার, দরকার নেই 13 থাক। ফোর্থ ইয়ারের একটা নোবেল, আ প্যাসেজ টু ইন্ডিয়া, ইএম ফ্রস্টারের লেখা, দরকার নাই। তাহলে এখানে কেন দিল? লিটারেচারের ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার সবই আছে, এই জিনিসগুলোই বিস্তারিতভাবে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়তে হয়, বিশেষ করে লিটারেচারে যা আছে। ভাইয়া আসে যেহেতু এখানেও দিয়েছে, তাহলে পরীক্ষার প্রশ্নে দিবে না কেন, এটা আর কি। এগুলো আসে না পরীক্ষায়, কোনোবারই আসে নাই, আসার সম্ভাবনাও নাই। এই প্রশ্নটা পড়েন 15 নম্বরটা, অ্যাবে থিয়েটার কি? অ্যাবে থিয়েটার কে তৈরি করলো? এটা কথাকার থিয়েটার, এই জিনিসগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? তারপর বলেন। 20, 21, 22, 23,
24, 26, 27 শেষ। রং চায়ের বাংলাদেশ। ভাইয়া একটা কথা ছিল। বলেন। ভাইয়া নিউ ক্লাসিক্যাল এজ থেকে একটু বললে ভালো হতো, বাবু উঠে গেছিল, কান্না করছে। আচ্ছা, কেউ ছবি তুলে দিয়ে দিবে, ক্লাস ক্লাস করবেন না, সময়টা ওইখানে কাজে লাগাই, কেউ ছবিটা তুলে দিয়ে দিবে। এবার দেখেন 280 পৃষ্ঠায় আসেন, দ্রুত করেন। 280 পৃষ্ঠায় হ্যাঁ ভাইয়া বলেন। খেয়াল করে দেখেন প্রথম যে প্রশ্নটা 1 নম্বরের এ, হোয়াই ইজ দা ইয়ার 1066 ইম্পর্টেন্ট ইজ দা ইন দ্য স্টাডি অফ ইংলিশ লিটারেচার হিস্টোরি। প্রশ্নটা অলরেডি দাগাও হয়েছে এবং এটা জানার প্রশ্ন। হাউ মেনি টেলস ইজ পিলগ্রিম হ্যাড টু টেল ইন দ্য ক্যান্টারবুরি টেলস। আমি জানি না সেট সাজেশনের ভিতরে এটা ছিল কিনা, প্রশ্নটা গুরুত্বপূর্ণ। কতজন হচ্ছে বক্তা ছিল পিলগ্রিমদের মধ্যে? The owner of the Trevor Inn proposed that each of the pilgrims had to tell 4 stories, 2 on the way to Canterbury and 2 more on the way back. যাওয়ার সময় দুইটা, আসার সময় দুইটা গল্প বলবে এক একজন। প্রত্যেকে কয়টা করে গল্প বলতে চেয়েছিল এটা জিজ্ঞেস করছে। তারপরে এই যে সি নাম্বার, হোয়াট কাইন্ড অফ ভাইয়া বুক। মোট পিলগ্রিম কয়টা ছিল? 32টা না? কয়টা ছিল বলেন আপনারাই। 30টা ছিল। আর ইয়া সহ, চষার সহ না চষার বাদে? চসার সহ তো 30টা মনে হয়। 30টা তো 32টা। জিপি ভাইয়া ক্লাসে কি পড়াইছে? 32টা। চষা সহ 31টা। হ্যাঁ, সেটাই তো বলতেছিলাম যে 31 হওয়ার কথা। যেমন সি নাম্বারটা, হোয়াট কাইন্ড অফ বুক ইজ মিল্টনস এরিওপেগিটিকা। এরিওপেগিটিকা একটা প্রোস, এটা জাস্ট এতটুকু মনে রাখবেন। তারপরে যে গ্লোব থিয়েটার, এটাও গুরুত্বপূর্ণ। তো এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অবশ্যই চোখ বুলায় নেবেন, ঠিক আছে? যদি সম্ভব হয় কারো কাছে যদি কালেকশনে থাকে 2012 সাল বা 13 সাল থেকে 21 সাল পর্যন্ত কেউ যদি পড়তে পারেন আরো ভালো হয়। কারণ পরীক্ষায় আসলে বিশেষ করে ওই 13 থেকে 17 ওই দিকের প্রশ্নগুলোই বেশি রিপিট হয়, বুঝেছেন? প্রয়োজনে গ্রুপের মধ্যে সার্চ দিলেও হয়তো পেয়ে যাবেন আগের ইয়ারের প্রশ্নগুলো। খালি কি ব্রিফ দেখানো হয়েছে সবগুলাই? তাহলে হচ্ছে আপনাদের অ্যাডোনিস নিয়ে একটা গল্প পড়াইছিলাম বা একটা স্টোরি আছে, মনে আছে কারো? ভাইয়া আজকে আপনাকে আমি রিকোয়েস্ট করছিলাম অবশ্য পিবি শেলির কবিতাগুলো আরেকবার পড়ানোর জন্য। হ্যাঁ, কারো মনে আছে? ওটাই বলতেছিলাম। বলেন, আছে? কেউ কথা কয় না, সবার মুখে হচ্ছে তালা লাগানো। অ্যাডোনিস কবিতাটা কেন লেখা হয়েছে, কাকে নিয়ে লেখা হয়েছে বলেন? অর্থাৎ আমাদের জন কিটসের মৃত্যুতে অ্যাডোনিস কবিতাটা লেখা হয়। তাহলে এই অ্যাডোনিস কবিতাটার ফুল টাইটেলটা কি? অ্যান এলিজি অন দ্য ডেথ অফ জন কিটস, অথর অফ
এন্ডিমিয়ন, হ্যাপিরিয়ন এক্সেট্রা এমন বলা যায়, বা অ্যান এলিজি অন দ্য ডেথ অফ জন কিটস। এই কবিতাটা 1821 সালে লেখা হয় এবং পাবলিশ করা হয় 1821 সালে। জন কিটস মারা যায় কত সালে? 1821 সালে। আর পিবি শেলি মারা যায় কত সালে? 1822 সালে। 1822। অর্থাৎ জন কিটসের 1 বছর পরেই কিন্তু মারা গিয়েছিল। তো এই কবিতাটাকে বলা হয় পাস্টোরাল এলিজি। এখানে 55টা স্ট্যাঞ্জা আছে, যে স্ট্যাঞ্জাগুলোকে বলা হয় স্পেন্সেরিয়ান স্ট্যাঞ্জা, অর্থাৎ এক একটা স্ট্যাঞ্জায় 9টা করে লাইন আছে। এরকম 55টা স্ট্যাঞ্জা আছে, সর্বমোট 495টা লাইন। তো স্পেন্সেরিয়ান স্ট্যাঞ্জা যেহেতু, স্পেন্সেরিয়ান স্ট্যাঞ্জা রাইম স্কিম একটা আছে, মনে আছে কারো? কি হয় রাইম স্কিম স্পেন্সেরিয়ান স্ট্যাঞ্জার? যদি শুরু থেকে ডিওবিজি গ্রুপের ক্লাস করেন বা আমার ক্লাস করেন, তাহলে অবশ্যই এটা কখনো না কখনো ক্লাসে পেয়েছেন, ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ারে হোক। এটা হচ্ছে এ বি এ বি, বি সি বি সি সি, এটা হচ্ছে স্পেন্সেরিয়ান স্ট্যাঞ্জা। ক্লিয়ার? জি ভাইয়া। তো অ্যাডোনিস মূলত অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি অনুসারে অ্যাডোনিস হচ্ছে একজন খুব সুদর্শন যুবক। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গ্রিক দেবী আফ্রোদিতি, আর মূলত রোমানদের হিসেবে নামটা হচ্ছে ভেনাস। গ্রিকরা বলে আফ্রোদিতি, রোমানরা বলে ভেনাস, যিনি হচ্ছে ভালোবাসার দেবী, তাকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু একদিন শিকার করার সময়ে বন্য শূকরের আঘাতে অ্যাডোনিস মারা যায়, তাই আফ্রোদিতি খুব কষ্ট পান। তো এই কবিতাটাতে মূলত বেশ কিছু কথা পিবি শেলি উল্লেখ করেন এই অ্যাডোনিস ক্যারেক্টারটার সাথে মিলিয়ে। অ্যাডোনিস ক্যারেক্টারটা বা অ্যাডোনিসকে কেন এখানে নিয়ে আসা হলো অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি থেকে, সেই বিষয়গুলো জানার জন্য আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে। গ্রিক মাইথোলজি অনুসারে অ্যাডোনিস ছিল একজন খুব সুদর্শন যুবক। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গ্রিক দেবী আফ্রোদিতি, যিনি ভালোবাসার দেবী, তাকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু একদিন শিকার করার সময় বন্য শূকরের আঘাতে অ্যাডোনিস মারা গিয়েছিল, তাই আফ্রোদিতি খুব কষ্ট পেয়েছিল। দেবতাদের রাজা ছিল যার নাম ছিল জিউস। তখন আফ্রোদিতির অনুরোধে, আফ্রোদিতির প্রার্থনায় অ্যাডোনিসকে আবার জীবিত করে দেন এবং অ্যাডোনিসকে আফ্রোদিতির সাথে বছরের 6 মাস থাকার অনুমতি দেন। তবে এই কবিতায় শেলি একটু নামটা পরিবর্তন করে অ্যাডোনিস নামটা পরিবর্তন করেছেন। কিরকম? আমরা অ্যাডোনিস নামটা যদি গ্রিক মাইথোলজির যে ক্যারেক্টারটা সেখানে দেখি, তাহলে কি পাই? তাহলে আমরা পাবো কি পাবো জানেন? এডিও আছে অ্যাডোনি আর এখানে আছে অ্যাডোনিস। ADONIS, এটা হচ্ছে গ্রিক মাইথোলজি অনুসারে। আর আমাদের কবিতায় যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ADONAIS। ঠিক আছে? এখানে আরো একটু পার্থক্য আছে। গ্রিক মাইথোলজিতে দেওয়া আছে হচ্ছে আফ্রোদিতি তাকে ভালোবাসে, কিন্তু এই কবিতায় দেখানো হয় আফ্রোদিতিকে মূলত বানিয়ে দিয়েছে অ্যাডোনিসের মা, যেখানে অ্যাডোনিস কিন্তু আফ্রোদিতির প্রেমিকা ছিল। ঠিক আছে? এরকম একটা বড় পার্থক্য দেখাইছে। তারপর লেইস হান্ট একজন ইংলিশ কবি, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক ছিলেন। তিনি শেলি ও জন কিটস উভয়ের খুব ভালো বন্ধু ছিল। আর 1816 সালে তিনি তাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। তো শেলি জন কিটসের এন্ডিমিয়ন পড়ে খুব একটা প্রশংসা করেন নাই তখন, তবে হাইপেরিয়ন পড়ে অনেক প্রশংসা করেছিলেন, কারণ এটা ছিল তৎকালীন সমাজের একটা সর্বোচ্চ প্রতিচ্ছবি। এই কথাগুলো কিন্তু কবিতা উল্লেখ করা আছে। তো জন কিটস মিউট করেন। জন কিটস এখানে শেলির কাছ থেকে কবিতা লেখা সম্পর্কিত অনেক উপদেশ গ্রহণ করেছিলেন। এর মধ্যে শেলি তার স্ত্রী মেরি শেলিকে নিয়ে ইতালিতে ঘুরতে গিয়েছিলেন, আর এদিকে জন কিটস খুব অসুস্থ হয়ে পড়েন। শেলি চিঠিতে তাকে জানান কিটস যেন ইতালির পিসা শহরে চলে আসেন, তারা সেখানে একসাথে থাকবেন। কিন্তু কিটস এটা না করে চলে যান ইতালির রোম থেকে অনেকটা দূরে। চিত্রশিল্পী
মুরসালিনা আক্তার। তো চিত্রশিল্পী শিল্পী হচ্ছে সেব্রানের সাথে ইতালি থেকে ইতালি রোম থেকে অনেক দূরে চলে গিয়েছিল। এদিকে শেলি কিটসের জন্য অনেক দুশ্চিন্তা করতে থাকেন। তার 7 সপ্তাহ পরেই তিনি জানতে পারেন জন কিটস ইতালির রোমে মাত্র 25 বছর বয়সে মারা গেছেন। এই প্রিয় বন্ধুর অকাল মৃত্যুতে শেলি অনেক কষ্ট পান এবং তাকে উৎসর্গ করে এই অ্যাডোনিস কবিতাটা লিখেন। আসলে অ্যাডোনিস যেমন অল্প বয়সে মারা গিয়েছিল, ঠিক তেমনি জন কিটস মাত্র 25 বছর বয়সে মারা গিয়েছিলেন। তো গ্রিক মাইথোলজির অ্যাডোনিসের সাথে জন কিটসের এমন মিল পাওয়ায় শেলি এই শোক কবিতাটা লিখেন অ্যাডোনিসের নাম করে। তো অ্যাডোনিস লেখার অনুপ্রেরণা সে কথা থেকে পাইল। অ্যাডোনিস 1821 সালে প্রকাশিত পিবি শেলির একটা বিখ্যাত কবিতা। শেলি তার সহকবি ছিল, বন্ধু ছিল। জন কিটস, যিনি সম্প্রতি মারা গিয়েছিলেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতাটা লিখেছেন। এটি একটি শোক কবিতা বা ইলিজি। কবিতাটা কিটসের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে এবং মৃত্যুর প্রকৃতি, শৈল্পিক উত্তরাধিকার, কাব্যিক অভিব্যক্তি এইসব শক্তিতে প্রতিফলিত করে। তো এই কবিতা আলোচ্য যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে কবিতাটি কিটসের মৃত্যুর জন্য শেলির বিলাপ দিয়ে শুরু হয়। শেলি তাকে অ্যাডোনাইস হিসেবে উল্লেখ করেছেন। অ্যাডোনাইস সৌন্দর্য এবং তারুণ্যের সাথে যুক্ত একটি পৌরাণিক ব্যক্তিত্ব। শেলি কিটসের অতীতের অন্যান্য মহান কবিদের সাথে তাকে তুলনা করেছেন, যেমন এডমান্ড স্পেন্সার, উইলিয়াম শেক্সপিয়র। তার প্রতিভা এবং সম্ভাবনার উপর জোর দিয়েছেন। আবার শেলি মৃত্যুর বিষয়বস্তুটা অন্বেষণ করে বলেন যে কিটসের মৃত্যুর কারণ হলো সে তার জীবদ্দশায় তার জীবনে কঠোরভাবে সমালোচিত হয়েছেন। কেউ তার কবিতার প্রশংসা করে নাই, যার কারণে তিনি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েন। তিনি কিটসের প্রতিভাকে স্বীকৃতি দিতে এবং লালন পালন করতে ব্যর্থতার জন্য বিশ্বের সমালোচনা করেন এই কবিতায়। সাহিত্য জগতে তরুণ কবির সম্ভাব্য অবদান হারানোর জন্য শোক প্রকাশ করেন, যে একে কেউ মূল্যায়ন করবে না, আর এর কবিতাগুলো এবার হারিয়ে যাবে। আমরা গতকালকেই কিটসের জন কিটসের কবিতাগুলো দেখেছি। তার কতটা কষ্ট ছিল, সে কতটা অসুস্থ ছিল, তার এই যে মানসিকভাবে সে কতটা আক্রান্ত ছিল, এই কথাগুলো আমরা গতকালকেই পড়েছিলাম। তো পরবর্তীতে এলিজির অগ্রগতি বা এই কবিতাটা যখন আগে সামনের দিকে এগিয়ে যায়, তো শেলি এখানে মেটাফিজিক্যাল এবং ফিলোসফিক্যাল যে থিমগুলো আছে এই সবের দিকে ফিরে আসেন। তিনি এখানে আত্মার প্রকৃতি নিয়ে চিন্তা করেন, পরামর্শ দেন যে কিটসের আত্মা এই পার্থিব অস্তিত্বের সীমানা অতিক্রম করে মহাবিশ্বের চিরন্তন সারাংশের সাথে মিলে যাবে। শেলি মৃত্যুকে একটা রূপান্তর হিসেবে দেখেন এবং বিশ্বাস করেন যে কিটসের কাব্যিক চেতনা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। কবিতাটি মানে এই যে কবিতাটা মূলত হচ্ছে কবিতার শক্তি এবং বিদেহী আত্মার সারমর্মকে অমর করার একটা ক্ষমতা অন্বেষণ করে। শেলি কবিতাকে সময় এবং মৃত্যুর সীমাবদ্ধতা অতিক্রম করার একটা উপায় হিসেবে দেখেন, যা কবিকে একটা স্থায়ী উত্তরাধিকার তৈরি করতে এবং অমরত্বের একটা রূপ অর্জন করতে সক্ষম করেন। এবং কবিতাটার শেষ অংশে শেলি মানব জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং পার্থিব অর্জনের অস্থিরতার প্রতিফলন করেছেন। তিনি পরামর্শ দিয়েছেন যে সত্যিকারের অমরত্ব শিল্পের রাজ্যে নিহিত থাকে এবং এটি ব্যক্তির হৃদয় ও মনের উপর স্থায়ী একটা প্রভাব ফেলতে পারে। তো অ্যাডোনাইস হচ্ছে একটা গভীরভাবে প্রতিফলিত এবং আবেগপূর্ণ একটা শোক কবিতা, যা জন কিটসের জীবন এবং কাজের প্রতি শ্রদ্ধা জানায়, যখন মৃত্যুহার, শিল্পের ভূমিকা এবং কাব্যিক অভিব্যক্তির শক্তির যে বৃহত্তর থিমগুলো আছে এগুলো নিয়ে এই কবিতায় লেখালেখি করা হয়েছে। তো এই যে অ্যাডোনিসের যে বললাম, এটা একটা গ্রিক মাইথোলজির ক্যারেক্টার। কেন এর সাথে জন কিটসের মিল হলো? তো এই অ্যাডোনিস শব্দটা কোথা থেকে আসছে? একটা গ্রিসদের মাইথোলজি থেকে, ঐতিহাসিক একটা গল্প থেকে। তো বর্তমানে আসলে এই অ্যাডোনিস শব্দটা পুরুষ মানুষের সৌন্দর্যের সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয়, কারণ অ্যাডোনিস এতটাই সুন্দর ছিল যেটা পুরুষ মানুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই একটা ঘটনা আছে যে আফ্রোদিতির নাম শুনলাম, যিনি ভালোবাসা এবং মিলনের দেবী, তবে তার স্বভাবটা অত্যন্ত লুচ্চা টাইপের এবং সমকামীও বটে। সে তার প্রেমিকের সংখ্যা অগণিত, অসংখ্য প্রেমিক ছিল
অ্যাডোনিস ছিল পৃথিবীর রাজা। অ্যাডোনিস কে? অ্যাডোনিস হচ্ছে পৃথিবীর রাজা সাইপ্রাস এবং তার রূপবতী কন্যা মায়েরা। তো এখানে বিষয়টা বলে সাইপ্রাস এবং মায়েরার একমাত্র পুত্র হচ্ছে অ্যাডোনিস। আবার মায়েরাকে একদিক দিয়ে যেমন সাইপ্রাসের বউ, আবার এই মায়েরাই কিন্তু সাইপ্রাসের কন্যা। বুঝতে পেরেছেন? কি বললেন ভাইয়া, সব উড়ে গেল। হ্যাঁ, উড়ে যাবে, ব্যাপারটা এরকম। সাইপ্রাসের কন্যা হচ্ছে মায়েরা। তো এই সাইপ্রাস তার মায়েরার পিতা, সে তার কন্যা রূপে মুগ্ধ হয়ে তার কন্যাকেই বিয়ে করেছে। এজন্য পরবর্তীতে মায়েরা এবং সাইপ্রাস দুজনে হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায়। বুঝেছেন? তাদের সন্তান অ্যাডোনাইস। তাদের সন্তান হচ্ছে অ্যাডোনাইস। তাহলে একদিক থেকে সাইপ্রাস আর অ্যাডোনিসের সম্পর্কটা হচ্ছে পিতা পুত্র, আর একদিক থেকে চিন্তা করলে কি সম্পর্কটা? দাদা বাবা নাতি, নেই। নানা নাতি, তাই না? তো অ্যাডোনিসের এই যে অদ্ভুত জন্ম পরিচয় আফ্রোদিতির কানে যায়। তো তিনি ব্যাপারটা দেখার জন্য পৃথিবীতে চলে আসেন। তখনও অ্যাডোনিস তার মায়ের গর্ভে ছিল। তা আফ্রোদিতি যখন মায়েরাকে দেখলেন, তখন তিনি মায়েরা রূপে তার সৌন্দর্যে ঈর্ষান্বিত হলেন, হিংসায় জ্বলে পুড়ে ছারখার হতে লাগলেন যে এত সুন্দর কেন। এবার তিনি ফোন দিয়ে আটলেন যে কিভাবে সাইপ্রাস এবং মায়েরাকে আলাদা করা যায়। এবার তিনি রাজার মনে, সাইপ্রাসের মনে সন্দেহ ঢুকিয়ে দেন। কিরকম? যে মায়েরার গর্ভের সন্তান তার ঔরসজাত সন্তান নয়। এবার রাজা রেগে মেগে মায়েরাকে হত্যার জন্য ছুটে যান এই কথা শুনে। এদিকে আফ্রোদিতির তখন মনে হয় যে এটা করা মনে হয় ভুল হইল, একটা মানুষকে মেরে ফেলবে, তার অনুশোচনা হইল। এবং সাইপ্রাস এই মায়েরার কাছে আসার আগেই মায়েরাকে একটা গাছে পরিণত করে দেয়, যেটা বর্তমানে মায়েরা ট্রি নামে পরিচিত। এই যে মায়েরা ট্রি, লাইটটা দাও তো। মায়েরা ট্রি থেকে জন্ম হয় অ্যাডোনিস। এই অ্যাডোনিসের সৌন্দর্য দেখে দেবী আফ্রোদিতি প্রেমে পড়ে যায়। তখন তিনি অ্যাডোনিসকে একটা বাক্সে লুকিয়ে রেখে পাতালের দেবী, যার নাম হচ্ছে পার্সিফোন অর্থাৎ মৃত্যুর দেবী, তার কাছে কয়েকদিনের জন্য রেখে দেন এবং এই বাক্সটা খুলতে নিষেধ করে স্বর্গে চলে যান বা হেভেনে চলে যান। কিন্তু পার্সিফোন, বিষয়টা এরকম না যে কোনো একটা জিনিস আপনাকে রাখতে দিল, কেউ যদি নিষেধ করে আপনি যেমনেই হোক সেটা খুলে দেখবেনই। তো ব্যাপারটা ঠিক পার্সিফোনের কাছে এরকমই হয়েছে। তাকে বক্সটা খুলতে নিষেধ করে, কিন্তু সেটা অমান্য করে বাক্সটা খুলে দেখতে পায় একটা শিশুকে, যার নাম অ্যাডোনিস, তাকে দেখতে পায়। এবং এই পার্সিফোনও তার সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে যান। এবার ফলাফল কি হলো? তিনি অ্যাডোনিসকে আফ্রোদিতির নিকট ফিরিয়ে দিতে অস্বীকার করেন। আফ্রোদিতি রেগে যায়, ক্ষুব্ধ হয়ে যায় এবং পাতালে চলে আসেন অ্যাডোনিসকে ফিরিয়ে নিতে। যেহেতু মৃত্যুর দেবী নরকে বা হেলে থাকে, হেল তো পাতালে, এখানে চলে যায় অ্যাডোনিসকে নিতে হবে, ফিরিয়ে নিতে। তো এই সময় পার্সিফোন আফ্রোদিতির মাঝে অ্যাডোনিসকে নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়। এ কারণে শিশুর প্রেমে কিভাবে পড়ে ভাইয়া, আমি এটাই বুঝলাম না। সে তো তখন বাচ্চা। বিষয়টা হচ্ছে যারা দেবী, গ্রিসদের বা রোমানদের যারা দেবদেবী ছিল, যাদেরকে আমরা পড়তেছি, তারা তো হচ্ছে অমর, তাদের তো মৃত্যু নেই, তাই না? তাদের তো মৃত্যু নেই। তো একটা শিশুর প্রেমে তারা পরে ছোট থেকে তারা বড় করবে, প্রেম করবে তার সাথে, এইভাবে। বুঝেন নাই? থার্ড ইয়ারে গিয়ে একটা কবিতা পাবেন, টিথোনাস। সে কবিতাটা কেমন? একজন দেবীর সাথে প্রেম করে টিথোনাস। প্রেম করার কারণে টিথোনাসের শখ ছিল সে অমরত্ব লাভ করবে, দেবীদের মতো হবে। সেই দেবীকে জিজ্ঞাসা করে যে আমি কি এরকম বর পেতে পারি না অমরত্বের। তো এবার তার ওয়াইফ, সেই দেবী হচ্ছে জিউসের কাছে প্রার্থনা করে যে টিথোনাসকে যেন অমরত্ব দেওয়া হয়। তাকে অমরত্ব দিয়ে দেয়। কিন্তু যত দিন যায় টিথোনাস হচ্ছে বৃদ্ধ হতে থাকে, সৌন্দর্য চলে যায়, তার যৌবন চলে যায়, কিন্তু তার ওয়াইফ যে দেবী, সে তো আর বৃদ্ধ হয় না, সে তো ইয়াং যুবতী থেকে যায়। তো এই অবস্থা দেখে টিথোনাস তার মানে জীবনের শেষ দিনগুলোর সময়ে মূলত হচ্ছে একেবারে তার অবস্থা খারাপ হয়ে যায়। মৃত্যু হচ্ছে না, কিন্তু বৃদ্ধ হতে হতে সে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তার মৃত্যু হয় না, কারণ সে তো অমরত্ব লাভ করেছে। তো এখানে বলা হয় যে টিথোনাস যখন আবদার করে, তখন হচ্ছে
অমরত্বের সাথে সাথে তার যৌবন বা ইয়াংনেস এই জিনিসটা চাওয়া উচিত ছিল, সেটা সে চায় নাই। এই জন্য পরবর্তীতে তার ওয়াইফও তাকে ছেড়ে চলে যায়, বুঝেছেন? যার নাম ছিল অরোরা, ভোরের দেবী। তো এরকম একটা গল্প থার্ড ইয়ারে পাবেন। তো এখন ঘটনা আরো আছে। ঘটনাটা কি, এই অ্যাডোনিসকে নিতে গেল, তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। তো এই কারণে অ্যাডোনিসকে জীবন মৃত্যুর মাঝামাঝি যুদ্ধের প্রতীক ধরা হয়। তো এবার হচ্ছে মূলত হচ্ছে জিউস এইসব ঝগড়া দেখে ভালোবাসা এবং মৃত্যুর দেবী বলে, এদেরকে বলে যে এরকম তর্ক দেখে সে বিব্রত হয়ে যায়, তাই তিনি তর্কের অবসান ঘটার জন্য একটা মধ্যস্থতা করে দিতে আসেন। কিরকম মধ্যস্থতা করলো? মধ্যস্থ একটা নিয়ম করে দিল যে অ্যাডোনিসের অ্যাডোনিস তো শিশু ছিল ভাইয়া, অ্যাডোনিস তো শিশু ছিল, মধ্যস্থতা কিভাবে করবে? হ্যাঁ, এখন মধ্যস্থতা কি করবে? দুই ভাগ করে দিবে? তা তো সম্ভব না। তাহলে এবার সময়কে ভাগ করে দিল। কিরকম? সে তো শিশু, আস্তে আস্তে বড় হচ্ছে না, তাদের তো বড় হতে আর সময় লাগে না, মুভির মতো এখনই ছোট, গান করতে করতে বড় হয়ে গেল। তো বিষয়টা ধরে নেন এরকম। এবার হচ্ছে জিউস ভাগ করে দিল বছরটাকে 3 ভাগে ভাগ করার জন্য। যেহেতু 3 জন মানুষ, অ্যাডোনিস নিজে একজন, পারসিফন একজন, আর আফ্রোদিতে একজন, তাহলে 3 ভাগে যদি একটা বছরকে ভাগ করা হয়, তাহলে 4 মাস করে ভাগে পড়ে এক একজনের, তাই না? তো এবার বলছে পারসিফনকে যে 4 মাস অ্যাডোনিস তোমার সাথে থাকবে, আর আফ্রোদিতিকে বলছে 4 মাস তোমার সাথে থাকবে। বাকি যে 4 মাস, এটা হচ্ছে অ্যাডোনিসের ইচ্ছা, সে যার সাথে থাকতে চায় থাকতে পারবে। বুঝেছেন? তো এরপর অ্যাডোনিস কি করলো? সে তো কিছুটা বড় হয়েছে, কিছুদিন গেছে না, অনেকটা বড় হয়ে গেছে। এবার অ্যাডোনিস চিন্তা করলো যে কেন আফ্রোদিতে আমাকে নিয়ে এসেছে, এত ভালোবেসেছে, আমাকে সংরক্ষণ করে রেখেছে, তাহলে আমার বাকি 4 মাস আমি অ্যাডোনিসের সাথেই কাটাবো। তাহলে অ্যাডোনিসের ভাগ্যে কত মাস হলো? এই আফ্রোদিতের ভাগ্যে 8 মাস। এইটা দেখে পার্সিফন এবার রেগে গেলেন, কিন্তু সে মানে পার্সিফন খুশি হতে পারলো না। এবার সে অ্যাডোনিসকে মানে এক ধরনের অভিশাপ বা বর দিল। কিরকম? যেদিন অ্যাডোনিস দৈহিক মিলন করবে সেদিনই তার মৃত্যু হবে, অর্থাৎ শারীরিক মিলন করলেই তার মৃত্যু হবে, এবং সে এই পাতাল রাজ্যে তার কাছে স্থায়ীভাবে থাকবে। এখন ব্যাপারটা বুঝেন, যদি কখনো অ্যাডোনিস শারীরিক মিলন করে তাহলে তার মৃত্যু হবে। মৃত্যু হয়ে কোথায় আসবে? মৃত্যুপুরীতে আসবে, অর্থাৎ নরকে বা হেলে আসবে, অর্থাৎ পার্সিফনের কাছে আসবে। তখন এই অ্যাডোনিস সারা বছরের জন্য, আজীবনের জন্য পার্সিফনের কাছে থেকে যাবে। এটাই হচ্ছে পার্সিফনের ইচ্ছা। আফ্রোদিতের সাথে নাকি আলাদা কারোর সাথেও? উনি বলছে কখনো দৈহিক মিলন করলে, নির্দিষ্ট করে কোনো বলেনি, দৈহিক মিলন করলেই তার মৃত্যু ঘটবে। এইরকম শর্ত বা এরকম বর দেওয়ার কারণ হচ্ছে ওই যে মৃত্যু হইলে তার কাছে চলে আসবে, আর আসলে স্থায়ীভাবে তার কাছে থেকে যাবে সব সময়। ঠিক আছে, বুঝেছেন? বুঝছি ভাইয়া। তো এইদিকে অ্যাডোনিস ধীরে ধীরে হচ্ছে বড় হচ্ছে। অ্যাডোনিস আর আফ্রোদিতির প্রেম একটা সময় মিলনে রূপ নেয়, তাদের একটা সময় মিলন হয়। এতে আফ্রোদিতির আরেক প্রেমিক, যার নাম ছিল এরেস, যুদ্ধ বিগ্রহের দেবতা, দুইটা আছে, জাকির আহমেদ, নুসরাত জাহান মিম। তো আফ্রোদিতি মূলত হচ্ছে কি হলো, তাদের যেহেতু মিলন হলো, তা আফ্রোদিতির আরেকজন প্রেমিক ছিল যার নাম হচ্ছে এরেস, যে হচ্ছে যুদ্ধের দেবতা। তিনি অ্যাডোনিসের উপর রেগে যান এবং তার প্রেমিকা আফ্রোদিতির সাথে দৈহিক মিলনের একটা প্রতিশোধ নেওয়ার মন স্থির করে। যা এরেস বলে যে আমার প্রেমিকার সাথে তুমি হচ্ছে প্রেম করো, ঘুরে বেড়াও, আবার হচ্ছে মিলনে সামিল হও, তো এবার হচ্ছে তোমার খবর আছে। এবার তিনি ঘোষণা দেয় যে অ্যাডোনিসের ভাগ্যে রয়েছে নির্মম মৃত্যু। ওই যে পার্সিফন কি বলেছিল, যদি মিলন করে তাহলে তার মৃত্যু হবে, তো মৃত্যুটা তো অবশ্যই কোনোভাবে ঘটাইতে হবে। তো এবার এরেসের দ্বারা মৃত্যুটা ঘটবে, অ্যাডোনিসের ভাগ্যে এবার নির্মম মৃত্যু, এবং সেটা তার প্রিয় জিনিসগুলোর জন্যই হবে। তো বলে রাখা ভালো যে অ্যাডোনিস শিকার করতে খুব বেশি ভালোবাসতো, সব থেকে বেশি। তা আফ্রোদিতে এই কথাটা জানতেন যে এরেসের এই কথায় তার পার্সিফনের ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে যায় যে মিলন হইলে তার মৃত্যু ঘটবে। আবার এরেস এদিকে রেগে গেছে, তো অ্যাডোনিসকে এবার শিকারে না যাওয়ার জন্য অনুরোধ করেন, কারণ সে জানে এই শিকারে গেলেই আর ফিরতে পারবে না, কারণ আফ্রোদিতে অ্যাডোনিসকে হারানোর ব্যথা সহ্য করতে পারবে না। কিন্তু দক্ষ শিকারী অ্যাডোনিস, ভাইয়া, জি, মিলন করলেই যেহেতু সে মারা যাবে, তাহলে আবার কারণ কেন লাগবে? আলাদা কোনো কারণ? এখন ওরা তো দেবদেবী, উনি তো অভিশাপ দেনই, একটা বর প্রদান করছে
এখন মারা যাওয়ার তো একটা কারণ লাগবে, লাগবে না? কিভাবে মারা যাবে? জি তো এবার মারা যাওয়ার কারণটা কি? মারা যাবে হচ্ছে তার একটা প্রিয় জিনিসের জন্যই, তার সব থেকে প্রিয়। তো তার সব থেকে প্রিয় হচ্ছে শিকার করা। সে একজন দক্ষ শিকারী। অ্যাডোনিস আফ্রোদিতির কথা কানেই নিল না। সে তাকে না, তার কথা না শুনে সে শিকারে চলে গেল। তো এদিকে আফ্রোদিতি বিষণ্ণ বদনে চলে আসলেন স্বর্গে, যে তার কথা শুনলো না। এদিকে ভাগ্যের নির্মমতায় সেদিনেই অ্যাডোনিস মারা যায় এক বন্য শূকরের আক্রমণে। একটা বন্য শূকর আক্রমণ করেছিল। তো অ্যাডোনিস জানতেই পারেনি আসলে ওই বন্য শূকরটা প্রকৃতপক্ষে এরিস ছিল। এরিসই বন্য শূকর সেজে তাকে হত্যা করেছে। এদিকে মুমূর্ষু অ্যাডোনিসের করুণ কান্না শুনতে পায় আফ্রোদিতি। তিনি ভয় পেয়ে যান। তাড়াতাড়ি করে তার হংস রথে চড়ে ছুটে আসেন অ্যাডোনিসের কাছে। কিন্তু ততক্ষণে অ্যাডোনিসের মৃত্যু হয়েছে। তার আত্মা বা তাকে পার্সিফন নিয়ে নিয়েছে, তার কাছে চলে গেছে। এবার আফ্রোদিতি প্রচুর কান্না করতে থাকেন এবং অ্যাডোনিসের মৃতদেহ কোলে তুলে নেন। অ্যাডোনিসের ক্ষত থেকে রক্ত পড়ে জায়গাটা ভেজে ভিজে গিয়েছিল একেবারে। আফ্রোদিতি তার ভালোবাসার স্মারক স্বরূপ এই ভেজা মাটিতে ওয়াইন ওয়াইন ফ্লাওয়ার্স, বনফুল যেটা, এটায় পরিণত করে দেন সেই রক্তটাকে। এরপর অ্যাডোনিসের রক্ত থেকেই সৃষ্টি হয় পৃথিবীর সব থেকে সুন্দর ফুল এমেমোনাস, এনেমোনাস। তো অ্যাডোনিসের আত্মা তো চলে গেছে পাতাল রাজ্যে, মৃত্যুপুরীতে। কিন্তু আফ্রোদিতি সত্যিই অ্যাডোনিসকে অনেক ভালোবাসতেন। তিনি কেঁদে কেঁদে জিউসের কাছে আবার প্রার্থনা করেন, অ্যাডোনিসের প্রাণ ভিক্ষা চাইতে থাকেন। এক সময় জিউসের মন নরম হয় এবং তিনি পার্সিফনের সাথে কথা বলে অ্যাডোনিসকে জীবিত করেন। আবার অ্যাডোনিসকে এবার তিনি ওই 4 মাস করে না করে এবার অ্যাডোনিসকে 6 মাস পাতালে এবং 6 মাস স্বর্গে থাকার অনুমতি দেয়। এভাবেই মূলত 6 মাস সে পার্সিফনের কাছে থাকে, 6 মাস সে স্বর্গে আফ্রোদিতির সাথে থাকে। এই 6 মাস কথাটাতে একটা মজার ব্যাপার হচ্ছে যে অ্যাডোনিস যে 6 মাস পাতালে থাকতেন, সে 6 মাস পৃথিবীতে থাকতো প্রচুর ঠান্ডা, এবং যে 6 মাস তিনি স্বর্গে থাকতেন সেই 6 মাস থাকতো বসন্তকাল। অর্থাৎ গ্রীষ্মের মধ্যে দুইটা ঋতুর আবির্ভাব এভাবেই হয়েছিল, শীতকাল আর বসন্তকাল। গ্রীষ্মের মধ্যে এখনো চলমান, তারা দুইটা ঋতুই ভোগ করে। এই দুইটা ঋতুকে বলা হয় অ্যাডোনিসের জন্যই তৈরি হয়েছে। 6 মাস যখন সে পাতালে থাকে তখন সেটা হয়ে যায় প্রচুর ঠান্ডা থাকতো পৃথিবীতে, যেটাকে শীতকাল বলে। আর যখন সে স্বর্গে থাকে যেটাকে আবার বসন্তকাল বলা হয়। ক্লিয়ার? জি ভাইয়া। এই আমাদের অ্যাডোনিস কবিতা। ভাইয়া জি বলেন। এটা কি সত্যিকার অর্থেই ওই জায়গায় এমনটা ছিল নাকি একটা কবিতায় লিখনি? এটা গ্রিক মাইথোলজি। আচ্ছা এটা একটা পৌরাণিক গল্প। বুঝেছেন? জি ভাইয়া। আর একটা কবিতা ছিল স্কাইলার্ক, না? জি ভাইয়া। আসলে কথা বলার মতো আর অবস্থায় নাই। তাহলে আজ থাক ভাইয়া, আপনি অসুস্থ। টুয়াই স্কেলার কবিতাটা যে খুব কঠিন কবিতা ছিল তাও না। একটু পড়লেই কিন্তু মনোযোগ দিয়ে যদি কেউ পড়তেন, পরে রিভিশন দিতেন, তাহলেই হয়তো মনে থাকতো। কারণ এখানে একটা পাখির কথা বলেছিল, তারপরে যতটুকু মনে পড়ে আমি বলি। শেলি তখন ছিল ইতালির বন্দর নগরী লিভোর্নোতে। আর শেলির যে স্ত্রী মেরি শেলি তার সাথেই ছিল। একদিন সন্ধ্যার সময় শেলি ও তার স্ত্রী লিভোর্নো শহরে হাঁটাহাঁটি করতেছিলেন। তখন তারা স্কাইলার পাখির মিষ্টির সুর বা তার গান শুনতে পান। তো শেলির যে স্ত্রী মেরি শেলি এই সময়টাকে খুব সুন্দর করে শেলির কাছে উপস্থাপন করেন, যা কিনা শেলিকে এই কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিল। মূলত মেরি শেলি এই সময়টাকে খুব সুন্দরভাবে উপভোগ করতেছিল এবং সুন্দর করে শেলির সামনে সেটা উপস্থাপন করতেছিল।
এবং এই সব দেখে বা এই কথাগুলোই তার ওয়াইফ তাকে যে কথাগুলো বলেছিল, যা কিছু বলেছিল, এগুলোই মূলত কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিল। জাকির আর নুসরাত আরো আছে, ওই যে ওয়ার্কিং গ্রুপে দেখি একটা ইয়ে আছে, ওটা ওই যে গিফটের বইটা, হ্যাঁ ওইটা। আর ওগুলো শুধু সিঙ্গেল, দুইটা না একটা দেওয়া আছে, ওকে দেওয়া আছে দেখিস, একটা মনে হয় আছে শুধু। আচ্ছা, এরপর কবিতাটা তো অনুপ্রেরণাটা গেল। তো 1802 সালে ইতালির লিভর্নো বন্দর শহর দিয়ে হাঁটার সময় এই স্কাইলার্ক পাখির গান শুনেছিল। তো এরপর টুয়াই স্কাইলার্ক লিখেন। তো কবিতাটা স্কাইলার্কের সৌন্দর্য, তার অতীন্দ্রিয় প্রকৃতি উদযাপন করে। এটি একটি উচ্চতর অস্তিত্বের জন্য কবির আকাঙ্ক্ষা ও একটা আকাঙ্ক্ষার রূপক হিসেবে ব্যবহার করা হয়। তো কবিতার শুরুতে স্কাইলার্ককে তিনি সম্বোধন করেছেন এবং এর একটা ইথারিয়াল উপস্থিতি, আকাশের উঁচুতে ওঠার একটা ক্ষমতার প্রশংসা করেন। তিনি স্কাইলারকে একটা ব্লাইড স্পিরিট এর সাথে তুলনা করেছেন এবং এই পাখিটা অবিচ্ছিন্ন এবং আনন্দদায়ক সুরে গান গাওয়ার ক্ষমতা দেখে বিস্মিত হন, যার মায়াবী সঙ্গীতে বাতাসটাকে একেবারে ভরিয়ে দেয় সব দিকে। তো এই শেলি স্কাইলার্কের গানের প্রতি তার মুগ্ধতা প্রকাশ করেছেন, এটিকে অনুপ্রেরণার ঝর্ণা হিসেবে বর্ণনা করেছেন, যা মানব শিল্পের সীমাবদ্ধতাকে অতিক্রম করে। তিনি বিশ্বাস করেন যে স্কাইলার্কের সঙ্গীতটা খুব অল্প সুন্দর শব্দের সংমিশ্রণ নয়, তবে এর যে আনন্দ, উপচে পড়া চেতনার প্রতিফলন। এটা কবি এমন একটা শিল্পের অধিকারী হতে চান যা তার আবেগের গভীরতাকে স্কাইলার্কের গানের মতো অনায়াসে প্রকাশ করতে পারে। তো কবিতাটা সামনের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে শেলি মানুষের অস্তিত্বের ক্ষণস্থায়ী যে প্রকৃতি, এটার প্রতিফলিত করে। এটিকে স্কাইলার্কের, অর্থাৎ মানুষের যে এই যে ক্ষণস্থায়ী পৃথিবীতে থাকতে হয়, এটা স্কাইলার্কের চিরন্তন অস্তিত্বের সাথে একটা বৈপরীত্য মনে করে। যে স্কাইলার্ক বছরের পর বছর অনেক দীর্ঘ সময় থাকে, আর মানুষ ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য পৃথিবীতে থাকে। তিনি স্কাইলারকে বিশুদ্ধ এবং নিরবিচ্ছিন্ন প্রকৃতির প্রতীক হিসেবে কল্পনা করেছেন, যা বিশ্বের দুঃখ যন্ত্রণা দ্বারা অস্পর্শ। এই স্কেলারকে কখনো দুঃখ, যন্ত্রণা, কষ্ট এগুলো স্পর্শ করতে পারে না স্কাইলার। আর বাস্তব জীবনে কি হয়, এই সব কিছু দ্বারাই মানুষ আবিষ্ট থাকে। তো স্কাইলার্কের এই যে উড্ডয়ন বা উড়ে যাওয়া, উড়ে বেড়ানো, এটা পার্থিব একটা উদ্বেগ থেকে মুক্তির একটা প্রতীক হয়ে ওঠে। যে এই স্কাইলার্ক এই এত উপরে, এত উঁচুতে উঠতে পারে, অর্থাৎ সে স্বর্গে যেতে পারে ধরে নিয়েছেন, এভাবে সে মুক্তি পায়। এবং শেলি তার নশ্বর আত্মা, যে আত্মার কখনো শেষ নাই, পৃথিবীতে মৃত্যুবরণ করে এই আত্মা আবার চলে যায় হচ্ছে হেভেনে বা হেলে। তা আত্মার সীমাবদ্ধতা অতিক্রম করে তার ঐশ্বরিক যাত্রায় স্কাইলার্কের সাথে সে যোগ দিতে চায়। যদি সে স্কাইলার্কের সাথে যেতে পারবে, তাহলে উড়ে অনেক উপরে উঠে হেভেনে চলে যাবে, তার মুক্তি হয়ে যাবে, আর তাকে আসতে হবে না। কারণ আপনি যখন একটা স্কাইলার পাখিকে দেখবেন, হঠাৎ করে উধাও হয়ে যায়। উধাও হয়ে যায় কিভাবে? উঠতে উঠতে মেঘের মধ্যে ঢুকে যায়, আর আপনি নিচ থেকে দেখতে পাবেন না। ওই মেঘের ভিতর দিয়ে অন্য কোথাও হয়তো চলে যায়, কিন্তু শেলি এখানে কি ভেবেছে, সে হয়তো স্বর্গে চলে গেছে, তার মুক্তি হয়ে গেল। বুঝেছেন? জি, বুঝি নাই ভাইয়া, আবার বলেন। যেটা গান করছিল এটা হচ্ছে 1820 সালে, আমি যতটুকু পড়ছিলাম, বাট আপনি বলছেন 1820 সালে। 1820 বলছি? আপনি 1820 বলছেন, আমি পাইছি 1820। এটা 1802 সালে পিবি শেলি এবং তার ওয়াইফ ইতালিতে ভ্রমণ করতে গিয়েছিল, লিভর্নো বন্দর শহরে। সেইখানে তারা হাঁটার সময় এই স্কাইলার্ক পাখির ডাক শুনে, তার গান শুনে। তাহলে এদিকে 1802 সালে গানটা শুনছিল স্কাইলার্ক পাখি? জি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এটা হচ্ছে 1802 সালের ঘটনা। আর এই কবিতাটা লেখা হয়েছে কত সালে? 1820 সালে ভাইয়া। 1820 সালে। এবং এই কবিতাটা লেখা হয় পরবর্তীতে 1820 সালে এবং প্রকাশিত হয়েছিল 1820 সালে। ঠিক আছে? আচ্ছা, এরপর যে ঘটনাটা ঘটে,
আহ, মূলত হচ্ছে এই যে ক্ষণস্থায়ী একটা অবস্থার সাথে শেলি হচ্ছে একটা মিল দেখানোর চেষ্টা করলো, এবং স্কাইলারকে কাছে এবার হচ্ছে কিছু অনুরোধ করতে চায়। কিরকম অনুরোধ? যে শেলি স্কাইলার্কের কাছে এর যে গোপনীয়তা, কিভাবে সে মুক্তি লাভ করে, কিভাবে চলে যায়, এটা ভাগ করে নেওয়ার, এবং তাকে একটা চিরস্থায়ী সুখ ও সীমাহীন সৃজনশীলতা, একটা শিল্প কিরকম কিভাবে হয় এটা শেখানোর অনুরোধ করে কবিতাটা মূলত শেষ করেছিলেন। তো কেন অনুরোধ করলেন? কারণ তিনি সম্পূর্ণ মানব জাতিকে নিয়ে ভাবতেছিলেন যে এই পাখির মতো যদি মানব জাতিটা হতো, অর্থাৎ তিনি স্কাইলার্কের যে প্রজ্ঞা দ্বারা সে আলোকিত হতে পারে এবং মানবতাকে উন্নত করতে, বিপর্যস্ত আত্মাদেরকে সান্ত্বনা দিতে পারে, এমন কবিতা তৈরি করতে অনুপ্রাণিত হওয়ার আশা করেন সে। বুঝেছেন? তো টুয়া স্কাইলার্ক এটা একটা কিন্তু ওট, এখানে সৌন্দর্য, সৃজনশীলতা, মানুষের আকাঙ্ক্ষার বিষয়গুলো পাওয়া যায়। এটা শেলি রোমান্টিক আদর্শের একটা সারমর্মকে ধারণ করে এবং প্রকৃতির শক্তিতে তার বিশ্বাস, মানুষের আত্মাকে উন্নত করার কল্পনা কিন্তু প্রদর্শন করা হয় এখানে। তো এই যে মূলত স্কাইলারকে মূলত আবার অন্য দিক থেকে ভরত পাখি বলা হয়, যেটা আকাশের অনেক উপরে উঠে উপর থেকে চলে আসে। তো এখানে মূল বিষয়টা যেটা, যে কবি বলতেছে স্কাইলার্ক বা এই যে ভরত পাখি যেটা হয়, বলা হচ্ছে যেটা আকাশ থেকে সূর্যের ধারা প্রবাহিত করে যায়, ক্রমাগত আরো উপরে উঠতে থাকে, এটা কেবল পাখি নয়, এটা তার একটা আনন্দগামী আত্মার প্রতিফলন, যা সূর্যের সাথে উদয় হয়, আবার সূর্য অস্ত গেলে তারার মতো দৃশ্যমান হয়। তো এর যে গান, এই গানকে তুলনা করা হয়েছে চাঁদের আলোর সাথে, ফলে বুঝতে পারি এটা দেখার চেয়ে অনুভব করার বিষয়। এর গানকে আলোক ধারার মতো কল্পনা করলে বুঝতে পারি মেঘমুক্ত আকাশে চাঁদের আলোকোজ্জ্বল বর্ণালীর উদ্গীরণ, পাখির রূপ কি সে নিয়েও কবি বেশ উদ্বিগ্ন। এর গানকে তুলনা করা যায় মেঘ ভেঙে রংধনুর মধ্য দিয়ে যে বৃষ্টিধারা আসে তার সাথে। সূর্যের আলোকে পাখির হারানোকে আমরা সৌরলোকে গোপনে বসে থাকা তারার কথা ভাবতে পারি, অথবা উচ্চবংশীয় কোনো যুবতীর ভালোবাসায় কাতর গান এবং বাতাসে দোলায়িত গোলাপ যা সৌরভ ছড়িয়ে পড়তেছে। সব দিক থেকে কবি বলেন এই স্কাইলার্কের বিষয়ে আমরা এমন কিছু ভাবতে পারি না যা আমাদের নিত্য নৈমিত্তিক বিষয়ের সাথে মিলে যায়। তা করলে আমাদের কোমল ধোঁয়াশাই কুড়াতে হবে, কোনো তল পাওয়া যাবে না। কারণ এই পাখির গানের কাছে আমাদের বিয়ের গান, যেটা সব থেকে অতি পুরাতন, সব থেকে সুন্দর, সেই গানও মলিন হয়ে যাবে। অর্থাৎ এই পাখির সাথে আমাদের মানব জীবনের কোনো মিল নাই। এই কবি পিবি শেলী পাখিটির গানের প্রেরণা সম্পর্কে ভাবতে গিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। এর গান শুনে মনে হয় যে সে কোনো অভাবের কথা জানে না, তার মধ্যে কোনো দুঃখ কষ্ট নেই, তার সকল আনন্দ কখনো মলিন হয় না। এটা মৃত্যুর চেয়েও একটা সুচারু মন্ত্র হিসেবে সে মনে করে। মানুষের সমস্ত আনন্দের সাথেই বেদনা জড়িত থাকে। যদি আনন্দ না থাকতো তাহলে কষ্ট থাকতো না, মানে কষ্টটাকে বুঝতে পারতাম না। গতকালের কবিতাগুলো মনে করেন, যদি কষ্ট না থাকতো তাহলে আনন্দকে বুঝতে পারতাম না। তো মানুষ যতই ঘৃণা, বিদ্বেষ, গর্ব, দুঃখবোধ, অহংকার এইসব মুক্ত থাকুক না কেন, তো কবি ইচ্ছা পোষণ করেন অন্তত পাখিটার অর্ধেক আনন্দ যদি মানুষ লাভ করতে পারত, তাহলে তিনি এমন কবিতা রচনা করতেন যাতে পৃথিবীর সমস্ত মানুষ তার এই রচনার দিকে মনোযোগী হতো, তার এই সমস্ত লেখা সবাই পড়তো। এই বলে কবিতাটা শেষ করেছেন। বুঝেছেন? এই কবিতাটা লাইন বাই লাইন পড়তে পারলে আরো বেশি ভালো, খুব সুন্দর হবে। লাইন বাই লাইন পড়লে বোঝা যায়। এই এরকম কবিতাগুলো আসলে সামারি বা এইসব আলোচনা এইসব দিয়ে হয় না। আর এখান থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো একটু পড়ে নেন। ভাইয়া স্কাইলার কি অমর ছিল নাকি ওর মৃত্যু? মৃত্যু তো সবাই হয়, অমর তাকে বলেছে কিভাবে? এক স্কেলার পাখি মারা গেলেও আরেকজন স্কেলার পাখি থাকে, তাদের সুর, তাদের চলাফেরার ভঙ্গি সবকিছু একই। আপনি বুঝতে পারবেন না বা আলাদা করতে পারবেন না একটা পাখির সাথে আরেকটা পাখিকে। এই জন্য তাদেরকে অমরত্বের সাথে তুলনা করা হয়। আর আপনি যদি মানুষকে চিন্তা করেন, এদেরকে চিহ্নিত করার উপায় অনেক, অনেক না?
কোনো মিলেই নেই কারোর সাথে কারো, কেউ ভালো তো কেউ খারাপ, কেউ চোর তো কেউ ডাকাত। জি ভাইয়া। এই যে এখানে হচ্ছে ওনার প্রশ্নগুলো আছে। একটা হচ্ছে কমেন্ট অন শেলিস ইউজ অফ ইমাজারি উইথ রেফারেন্স টু দ্য পোয়েমস ইউ হ্যাভ রিড। যে দুইটা কবিতা আছে, দুইটা কবিতায় কি ধরনের ইমাজারি ব্যবহার করা হয়েছে এগুলো এখানে দেওয়া আছে। অ্যাডোনিস আর টু স্কেলার। তারপর একটা প্রশ্ন আছে ট্রিটমেন্ট অফ নেচার, নেচারের সাথে কি রকম আচরণ করেছে অ্যাডোনিস কবিতাতে, সেই প্রশ্নটা আছে। এগুলো পড়লেই বুঝতে পারবেন, ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে। আর একটা হচ্ছে হাউ ডাজ শেলি আইডিয়ালাইজ দ্য বার্ড স্কাইলার্ক। এই তিনটাই মেবি প্রশ্ন। হ্যাঁ, এই তিনটাই আছে, এগুলো একটু পড়ে ফেলেন, ঠিক আছে? কথা বুঝেছেন? তাহলে আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল কি ক্লাস আছে আপনাদের? আগামীকাল জাহিদ ভাইয়ের ক্লাস আছে। জাহিদ ভাইয়াকে আগে থেকে বলে রাখবেন যে ভাইয়া ক্লাসগুলো দিনের বেলা নিলে সুবিধা হয়, রাতে পড়তে পারি, ঠিক আছে? তাহলে বলবেন যে বিকালবেলা ক্লাস নেন, কেউ একজন গ্রুপে মেনশন দিয়ে কথাটা বললেন, তাহলে উনি শুনবেন। মানে ক্লাস তো অনেক নিতে হয়, ওনার কালকেও 2টা ক্লাস আছে, সবকিছু মাথায় থাকে না, বুঝতে পারছেন? কালকে রাইটিং রাইটিং পার্ট ক্লাস আছে, জি ভাইয়া। ঠিক আছে? টাটা, বাই বাই।